ভিডিও প্রোভাইড করা হবে, সেই ভিডিও থেকে তোমরা দেখবা, ওইটা নিয়ে আবার আলোচনা করবে এখানে দরকার হলে। তো এখানে যেটা বলা যে আসলে তোমাদের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে তোমাদের ক্লাসে থিওরি পড়ানো হলো, তোমরা ল্যাবে অনেক যত্ন সহকারে ল্যাব করানো হলো, নিজে হাতে ল্যাব করলা, তারপরে দেখা যায় যে অনেক ল্যাকিংস থেকে যায়। দেখা যায় যে গ্রুপের একজন কারেকশন দিচ্ছে, একজন ল্যাব করতেছে, বাকি 5 জন দাঁড়ায় থেকে শুধুমাত্র পাঠ নিচ্ছে, বাকি 4 জন আড্ডা দিচ্ছে, বাকি 4 জন গল্প করতেছে, এরকম থাকে। তারপর দেখা যায় কিছুটা হলো এখানে একটু ইফেক্টিভ হয়। এইখানে যেটা হবে যে মনে হবে তুমি ইউটিউবে একটা টিউটোরিয়াল দেখতেছো, তোমার কাছে অনেকটা এরকম মনে হবে। তো এখন আসলে আমাদের কাছে যেহেতু সুযোগ নাই, কোনো নাই, আমাদের এইভাবেই আগাইতে হবে। তো ওই জন্যই যেটাই যে ঠিক আছে, তাহলে আমরা নরমালি কিন্তু চাইলে তোমাদের এখন যেভাবে আছে, চাইলে কিন্তু শুরুতে কিন্তু টানা 6টা ল্যাব নিয়ে প্রথম 6 সাইকেলে তোমাদের মিডের আগে কিন্তু শেষ করে দেওয়া যাবে। কিন্তু ওইটা আসলে আমরা করতে চাচ্ছি না। যে আমরা 1 উইক গ্যাপ দিয়ে দেই নেই, বরঞ্চ প্রথম দিকে যদি একটুও যদি গ্যাপ থাকে বা 2 উইকও যদি গ্যাপ যায়, তোমাদের ক্লাস মার্চ মাসে খুলুক বা জুন মাসে খুলুক, দেখা যাবে তোমাদের মিডের পর যদি সময় বেশি পাওয়া যায়, সেক্ষেত্রে তাহলে কিন্তু আমাদের ল্যাব গুলো ওই সময় যদি আমরা মেকআপ যদি করি, ওইটা কিন্তু আরো বেশি ইফেক্টিভ হবে। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তো ওই জন্য আমরা ইনিশিয়ালি আমাদের যেটা প্ল্যান আছে যে আমাদের 1 উইক গ্যাপ দিয়ে যে ঠিক আছে আজকে এই সপ্তাহে তোমাদের ল্যাব হলো, নেক্সট উইকে তাহলে কি তোমাদের ল্যাব হবে না, তাই তো? তার পরের উইকে তোমাদের সাথে আবার ল্যাব হবে। তো ওই দিন আমরা ফার্স্ট এক্সপেরিমেন্টটা দেখবো কিভাবে, থিওরিতে আমরা দেখবো কিভাবে করতে হয়, তারপর তোমাদের একটা ল্যাবের ভিডিও দেওয়া হবে যে ঠিক আছে এইভাবে এইভাবে কানেকশন দিতে হয়, এইভাবে এইভাবে ডাটা নিতে হয়। যেভাবে আমরা 1 উইক গ্যাপ দিয়ে যেতে থাকবো, এরপরে যদি দেখা যায় 3টা 4টা এক্সপেরিমেন্টের পর যদি দেখা যায় যে আমাদের রুয়েট খুলে গেল, সেক্ষেত্রে আমরা পরের এক্সপেরিমেন্ট গুলো ওইভাবে শেষ করে আমরা যে আগের যে 2টা বা 3টা এক্সপেরিমেন্ট আমরা অনলাইনে করছিলাম, ওইগুলো আমরা একদিনে সবগুলো ল্যাবে বসে দেখে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে অন্তত কিছুটা হলে অন্তত ক্লিয়ার হবে সবকিছু আইডিয়াটা। তো এখন আসলে তোমাদের এখন 90 জন জয়েন করছে না? আচ্ছা, তো এরপরে যেটা কথা সেটা হচ্ছে আমাদের ল্যাব রিপোর্টের যেটা বিষয়, ল্যাব রিপোর্ট তোমরা কিভাবে লিখতে পছন্দ করো বলো তো? টাইপ করতে পছন্দ করো নাকি হাতে লিখতে পছন্দ করো? স্যার হাতে লেখা স্যার হাতে লিখতে স্যার। হাতে লিখলে ভালো। আচ্ছা, হাতে লিখতে পছন্দ করো। আচ্ছা, তাহলে আপাতত এক্সপেরিমেন্টের জন্যই তাহলে হাতে লিখতে যেহেতু পছন্দ করো, তাহলে হাতে লিখে ওইটা কি স্ক্যান করবা নাকি ছবি তুলে মানে পিডিএফ কনভার্ট করবা? টাইপ করলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা কি গুগল ক্লাসরুমের এখানে টাইপ করব নাকি আমরা হচ্ছে টাইপ করে ফাইল বানাবো এরকম? স্যার আমার মনে হয় টাইপ করে দিলে বেটার। কি টাইপ করে দিলে একজনেরটা সবাই কপি করতে পারবে, এই জন্য টাইপ করতে যাচ্ছ নাকি? না না স্যার, টাইপ করলে এটা আমরা সবাই জানি যে আসলে হাতে লিখলেও যেটা হয় যে হাতে লিখলেও আমরা দেখতাম যে ঠিক আছে পুরো গ্রুপের দেখা যেত একজন বা দুইজন ল্যাব রিপোর্টটা লিখতো, বাকি সবাই ওইটা কপি করতো। টাটা টেবিল আর তোমার কি বলে সার্কিট ডায়াগ্রাম তো সবার জন্যই সেম, তারপরে বাকি যে অংশটুকু আছে থিওরি ডিসকাশন বা এই টাইপের যে অংশটুকু আছে, এগুলো দেখা যেত যে একজন লিখছে, সবাই ওটা দেখে কপি করতেছে। তো আমি বলছি কপি করা, এই ধরনের ল্যাব রিপোর্ট কপি করা আসলে খুব খারাপ, কারণ আমাদের এই ধরনের ল্যাব রিপোর্ট ইফেক্টিভ ওইরকম কোনো কিছুই থাকে না, নরমালি সব বাধা ধরা জিনিসপত্রই থাকে। কিন্তু তারপরে আসলে দেখা যাবে যদি তোমাদের একদম ডক ফাইল করে যদি দিতে বলা হয়, যে টাইপ করে দিতে বলা হয়, সেক্ষেত্রে দেখা যাবে তোমরা অন্তত একবার রিডিংও পড়বে না। তোমরা যদি অন্তত দেখে লিখো, কারোটা যদি দেখে লিখতে চাও, সেক্ষেত্রে কিন্তু অন্তত একবার রিডিংটা পড়ো, বা রিডিংটা একবার পড়া লাগে যে না ঠিক আছে এই আছে, এই লিখতেছি, বানান ঠিক থাকলো কিনা, ঠিক আছে এই সেন্টেন্স ঠিক থাকলো কিনা, যদি একটু চিন্তা করে লিখো, তাও দেখা যায় কিছুটা অন্তত কাজে লাগে। কিন্তু একদম যদি তোমাদের বলা হয় যে না ডক ফাইল জমা দাও, সেক্ষেত্রে একদম কি চোখ বন্ধ করে কপি পেস্ট করে পুরো গ্রুপের দেখা যাবে যে 6 জন তোমরা আবার ভাগ করে নিবা যে ঠিক আছে একটা এক্সপেরিমেন্ট এক একজন এক একদিন করবে, এমনি করে মনে করো 6 জন কইরা দেখা যাবে মানে কিছুই হবে না দিন শেষে, আসলে সবাই এটা কপি পেস্ট করে বসায় দিবা। তো ল্যাব রিপোর্ট নিয়ে আসলে খুব বেশি মাথা ব্যথা নাই আমার। তো তারপরে যেটা এখন একটা ফর্মালিটিস হিসেবে আসলে ল্যাব রিপোর্টটা সাবমিট যেহেতু যেহেতু করতে হবে, তো এটা তোমরা হাতে লিখে ওটা ফটো তুলে স্ক্যান করে তারপর হচ্ছে পিডিএফ বানায় ওইটা সাবমিট করতে পারলে একটু বেশি ভালো হয়। ঠিক আছে? আর কিভাবে সাবমিট করতে হবে বা কোথায় সাবমিট করতে হবে, গুগল ক্লাসরুমের লিংক অথবা কোনো হচ্ছে গুগল কি বলে ডকে ফর্মের লিংক, এটা তোমাদের নেক্সট ল্যাবের আগে তোমাদের দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? মানে একটা তো ল্যাব আগে হবে, তারপরে তো এটা তার আগে তোমরা মানে পেয়ে যাবা কোথায় সাবমিট করতে হবে। আর হচ্ছে আমাদের আরেকটা যেটা কথা ইম্পর্টেন্ট যেটা কথা সেটা হচ্ছে তোমাদের আজকে যেমন শুরুতে দু একজনের মাইক অন ছিল, অনেকে খেলা দেখতেছে, যদি তখন ক্লাস শুরু হয় ঠিক আছে, এটা সমস্যা কোনো কিছু না। তো এরকমই দেখা যাবে যে তোমাদের ক্লাসে স্যাররা অনেক
কি ঝাড়ি দিয়ে পড়ান, কেউ কোনো কথাবার্তা বললে মানে তোমরা নিজেদের মধ্যে গল্পগুজব করতে লাগলে স্যাররা কিন্তু একটু সতর্ক করে দেন। যে না ঠিক আছে গল্পগুজব করা যাবে না বা গল্পগুজব করে একটু সরায় দেন বা একটু ঝাড়ি দেন। বা যেভাবে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করেন। তারপর আরেকটা এই যে ঠিক আছে তোমরাও নিজে থেকেও একটু সতর্ক থাকো। যে না ঠিক আছে স্যার আছে সামনে বেশি গল্পগুজব করলে স্যার একটা ঝাড়ি দিবে। স্যারের ঝাড়ি শুনবো, খারাপ লাগবে। এই সবকিছু চিন্তা করে দেখা যায় যে ক্লাসের মধ্যে কিছুটা হলেও অন্তত মানে মনোযোগটা দেওয়ার চেষ্টা করো। তো এখানে অনলাইনে ক্লাস করতেছে। এখানে আসলে অনেকে এখন কে কি অবস্থায় আছে তোমরাই ভালো জানো। ওইগুলো নিয়ে আসলে আলোচনা করতে গেলে পুরো ক্লাস শেষ হয়ে যাবে। তো এই অবস্থায় আসলে কে কতটুকু মনোযোগ দিচ্ছ এটা কিন্তু পুরোটাই তোমাদের নিজের উপর। এখানে কিন্তু আমি তোমাকে কিছুই কিন্তু বলতে পারবো না। নাম ধরে ১২০ জন থাকুক, ৬০ জন থাকুক, ৩০ জনও থাকুক। ৩০ জন যদি ক্লাস করে তারপরে কিন্তু নাম ধরে কিন্তু প্রত্যেকের জনে, জনে যে আসলে কি অ্যাটেনটিভলি ক্লাসটা করতেছে কিনা, অ্যাটেনটিভলি শুনতেছে কিনা বা সে ঠিকঠাক মতো বুঝতে পারলো কিনা এই সুযোগটা কিন্তু পাওয়া যাবে না বা এই সুযোগটা কিন্তু নাই। সেক্ষেত্রে পুরো দায়িত্বটা কিন্তু শেখার পুরো দায়িত্বটা কিন্তু তোমারই। ঠিক আছে? তো এই জিনিসটা একটু মাথায় রেখেই ক্লাসটা করবা। তো এইজন্য আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা প্রত্যেক যেটা আমরা বললাম যে আমাদের ল্যাবে একটা থিওরি ক্লাস হবে। তো সেই ল্যাবের থিওরি ক্লাসের পরে আমরা তো ল্যাবের অংশটা একটু দেখাবো তোমাদের কিভাবে এক্সপেরিমেন্টটা করতে হয়। তো তারপরে আমরা হচ্ছে ওই দিনে আমরা গুগল ফর্মে বলো বা ক্লাসরুমে বলো আমরা ওই দিনে ওই পার্টিকুলার ল্যাবের উপর একটা জেনারেল একটা কুইজ নিয়ে ফেলবো। বুঝতে পারছো? তাহলে অন্তত ক্লাসে সবাই একটু হলে অ্যাটেন্টিভ থাকার চেষ্টা করবা বা ক্লাসে কি পড়ানো হলো কি পড়ানো হচ্ছে এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা যেন কি ক্লাস শেষে একটা পরীক্ষা আছে বা একটা এক্সাম আছে এটা মাথায় থাকবে। বুঝতে পারছো কথা? স্যার এই এক্সামটা কি সেদিন স্যার গুগল ফর্মে হবে নাকি পিডিএফ বানিয়ে সাবমিট করবো ওটাই? এটা তোমরা গুগল কি বলে ফর্মে এক্সাম দাও নাই? যে ঠিক আছে তোমাদের একটা গুগল ফর্ম তোমাদের লিংক এইখানে মনে করো জুমে ক্লাস শেষ হলো এইখানে চ্যাট বক্সে তোমাদের লিংকটা দিয়ে দেওয়া হলো তোমরা লিংকটা ওপেন করবা নাম রোল দিবা তারপরে দেওয়ার পরে দেখবা যে অনেকগুলো এমসিকিউ আছে এমসিকিউ জাস্ট ধোপাধাপ পূরণ করে 5 মিনিটের মধ্যে সাবমিট করে দিয়ে দিবা। স্যার হ্যাঁ বলো। স্যার যেদিন যেই এক্সপেরিমেন্ট করাবেন সেটা মানে ওই দিনই কি ওটার এক্সাম হ্যাঁ নেবেন? হ্যাঁ 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 ওই দিন ওইটা এক্সাম বলা ভুল আসলে জাস্ট মানে কি বলে ওভারভিউ যে ঠিক আছে কে কি বুঝতে পারলা এই টাইপের। তো সেটা এক্সপ্লেনেশন টাইপের কোশ্চেন থাকতে পারে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকতে পারে শূন্যস্থান পূরণ থাকতে পারে এটা কোশ্চেন এক সময় এক এক রকম হতে পারে। ঠিক আছে? এটা জাস্ট একটা জিনিসের যে ঠিক আছে যেন তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো এইটার জন্য কারণ আমাদের ল্যাবই হয় মাত্র 6টা তো এর মাঝখানে দেখা যায় যদি 2-3টা এমনিতেই মানে বলে কি করতে করতে চলে যায় এটা আসলে খুবই সমস্যা হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা এইটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? নাই মনে হয় না। আর তোমাদের এই আচ্ছা আহ, উম, যেটা বলতে চাচ্ছিলাম যে তোমাদের ওভারঅল আমাদের থিওরি ক্লাসের জন্য তো তোমাদের গুগল ক্লাসরুমে একটা ই খোলাই হয়েছে ক্লাসরুম মানে কি বলে রুম খোলাই হয়েছে তো ক্লাসরুমে যে ম্যাটেরিয়াল গুলো আছে স্লাইড গুলো যেগুলো আছে বইগুলো আছে আমরা ওইখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ল্যাব যেহেতু তোমাদের আলাদা আলাদা হচ্ছে বিচ্ছিন্ন ভাবে হচ্ছে তো ল্যাবেরটা আমরা যখন যেটাই তখন আমরা সিআর এর কাছে ওইটা প্রোভাইড করলেই হবে। ঠিক আছে? বা কিভাবে সাবমিট করতে হবে এটা আমি সিআর এর মাধ্যমে তোমাদের জানাই দিব। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আজকের স্লাইডটা তো মনে হয় পাইছো তোমরা নাকি আজকের ক্লাসের স্লাইডটা? জি স্যার। আচ্ছা 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 তো দেখতে পাচ্ছ মনে হয় না? আচ্ছা তো এখন হচ্ছে আমরা ল্যাব রিপোর্টটা কিভাবে লিখবো বা ল্যাব রিপোর্টে কি কি আইটেম থাকবে বা কি কি টপিক থাকবে। তো তোমাদের দেখা যাবে যে এক এক সেমিস্টার এক এক স্যার এক এক রকম ভাবে বলে এক একজন এক এক রকমের প্রিফারেন্স থাকে। তো সেরকম আমারও হয়তো বা একটু ভেরিয়েশন থাকতে পারে। তো তোমরা প্রত্যেকটা ল্যাবের মনে হয় কি শুরুতে একটা কাভার পেজ থাকে তাই না? জি স্যার। আমাদের ল্যাবের প্রত্যেকটা ল্যাব রিপোর্টের দুইটা অংশ থাকে একটা থাকে কাভার পেজ এবং আরেকটা থাকে কি আমাদের মেইন যেটা ল্যাব রিপোর্ট তাই তো? কভার পেজ থাকে এবং হচ্ছে আমাদের মেইন
ল্যাব রিপোর্টটা থাকবে। তো এখন কভার পেজের ক্ষেত্রে কিছু বলার আসলে দরকার নাই। কভার পেজটা তোমরা যে যেভাবে পারো নিজের নামটা যেন থাকে। কভার পেজে আসলে নরমালি কি দাও তোমরা? রুয়েটের একটা লোগো দাও, রুয়েটের একটা নাম দাও, নিজের ডিপার্টমেন্টের নাম দাও, নিজের নাম দাও, নিজের রোল নম্বরটা দাও, সেকশনটা দাও। আর কি যে স্যারের কাছে সাবমিট করতেছো সেই স্যারের নামটা দাও। আর কোন এক্সপেরিমেন্ট সাবমিট করলা এবং কি কত নম্বর এক্সপেরিমেন্ট সাবমিট করলা বা কোন সাবজেক্টের এক্সপেরিমেন্ট সাবমিট করলে এই সবগুলো লেখা থাকে তাই তো কভার পেজে। এবং কভার পেজে কি ডিজাইন করবে না করবে এটা তোমাদের নিজেদের উপরে, ঠিক আছে? এটা নিয়ে আমি আর কিছু বলতেছি না। এখন হচ্ছে আমাদের কভার পেজের পরে যে আমাদের মেইন যে ল্যাব রিপোর্ট থাকবে, ল্যাব রিপোর্টে আমাদের কি থাকবে, অনেকগুলোই থাকবে। আমাদের প্রথমটা আমরা দিব হচ্ছে এক্সপেরিমেন্ট নেম। প্রথমটা আমরা 1 নম্বর আমাদের পয়েন্ট থাকবে এক্সপেরিমেন্ট নেম। এক্সপেরিমেন্ট নেম এটা কি কেমন এটা আর বলার দরকার নেই, এটা আমরা যেদিন যে এক্সপেরিমেন্ট করবো ওইটার নামটা ওইখান থেকে তোমরা জেনে যাবা, ঠিক আছে? তারপরে আমাদের সেকেন্ড আমাদের পয়েন্টটা থাকবে হচ্ছে থিওরি। তোমরা দেখতে পাচ্ছ তো নাকি? জি স্যার। জি স্যার। আমাদের সেকেন্ড পয়েন্টটা থাকবে থিওরি। এখন থিওরি বলতে তোমরা কি বুঝো বলো তো? হুম, থিওরি মানে কি? স্যার বাংলায় তত্ত্ব থিওরি মানে। বাংলায় তত্ত্ব, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো ওইটাই যে আসলে আমরা প্রত্যেকটা এক্সপেরিমেন্ট করার জন্য কিছু তো আমাদের কি বলে বেসিক নলেজ বলো বা বেসিক সূত্র বলো এইগুলো জানা দরকার, তাই তো? তো সেই জিনিসগুলো আসলে আমরা থিওরি এইখানে লিখবো। তো এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি যে আমরা নেক্সট ল্যাবে আমরা দেখবো হচ্ছে ভেরিফিকেশন অফ ওহমস ল। যে ওহমস লটা যে সত্য সেটা আমরা ভেরিফাই করার চেষ্টা করবো আমাদের ল্যাবে। আমরা জানি সত্য, আমরা কিন্তু জিনিসটা জানি যে ওহমস ল অনেক আগের থেকে দিয়ে গেছেন, এটা সারা জীবন চলে আসতেছে, এটার ভুল থাকলে আমরা এতদিন পড়তাম না, মডিফাই হয়ে অন্য কোনো ল চলে আসতো। তো এটা সত্য, কিন্তু এটা আমরা ল্যাবে জাস্ট ভেরিফাই করে দেখবো আমাদের নিজেদের মতো করে যে না ঠিক আছে এটা আসলে যিনি বলে গেছেন এটা কতটুকু সত্য বা কিভাবে সত্য হয়। তো এটা আমরা ভেরিফাই করবো। তাহলে আমরা যেদিন ওহমস লর যেদিন আমরা এক্সপেরিমেন্টটা করবো তাহলে ওই এক্সপেরিমেন্টের জন্য আমাদের থিওরিটা কি হবে বলতো? ওহমস ল রিলেটেড কথাবার্তাগুলো হবে, তাই না? যে হোমস ল এটা ছিল, হোমস ল এরকম, এই থেকে আমরা এটা পাই, বি ইকুয়াল টু আই আর থেকে এটা পাই, এখানে আরটা কি, হাবিজাবি প্রপোর্শনাল কনস্ট্যান্ট কোথা থেকে আসলো, এগুলো আমরা ছোট কথা বলতে গেলে থিওরিটা হচ্ছে যে এক্সপেরিমেন্টটা করব সেই এক্সপেরিমেন্টটার যে বেসিক যে কথাবার্তাগুলো সেগুলো তোমরা লিখবা এখানে, ঠিক আছে? আর তারপরে হচ্ছে আমাদের হচ্ছে 3 নম্বরে থাকবে হচ্ছে রিকোয়ার্ড অ্যাপারেটাস, ঠিক আছে? আচ্ছা, তো রিকোয়ার্ড অ্যাপারেটাস, তো এটা আসলে আমাদের যে ল্যাব হবে ওইটা ল্যাবের থেকে তোমরা আইডিয়া পেয়ে যাবা। আর তোমাদের এগুলোর জন্য আসলে কোনো ম্যানুয়াল কিন্তু দরকার নাই। তোমাদের যে বাধা ধরার কোনো ম্যানুয়াল কি দরকার আছে এগুলো লেখার জন্য? কোনো দরকার নাই বলে মনে হয়। কারণ তোমাদের থিওরি যেটা অংশ আছে, থিওরিটা আমাদের আসলে বই থেকে আমরা থিওরিটা পড়বো, বইয়ের যেটা অংশ কথাবার্তাগুলো আছে ওইগুলো কিছুটা থিওরির মধ্যে দিয়ে দিলে আমাদের থিওরির কাজটা হয়ে যাবে। আর রিকোয়ার্ড অ্যাপারেটাস হিসেবে কি কি লাগবে, তো এইগুলো হচ্ছে আমরা কি বলে সেই যেদিন যে ল্যাব করবো ওই দিন ল্যাব করলে ওইটা বুঝে যাবে যে রিকোয়ার্ড অ্যাপারেটাসের মধ্যে কি কি থাকবে। এখানে আরেকটা কথা লেখা হয়েছে হচ্ছে উইথ দ্য রেটিং অফ ইচ ইকুইপমেন্ট, ঠিক আছে? এটা বলতে যেটা বোঝানো হচ্ছে যে আমরা একটা রেজিস্টার ইউজ করলাম বা একটা ভোল্টমিটার ইউজ করলাম বা একটা সোর্স ইউজ করলাম, এই প্রত্যেকটার আমরা কত ভ্যালু ইউজ করছি সেইগুলোর সাথে লিখতে হবে, ঠিক আছে? যদি আমরা একটা ভোল্টেজ সোর্স ইউজ করি, ভোল্টেজ সোর্স যদি 220 ভোল্টের ভোল্টেজ সোর্স হয় তাহলে রিকোয়ার্ড অ্যাপারেটাসের মধ্যে কথা বুঝতে পারতেছো না? জি স্যার। যদি আমাদের যদি ভোল্টেজ সোর্স হয় 220 ভোল্টের, তাহলে এ দিয়ে লিখবা ভোল্টেজ সোর্স ব্র্যাকেটে 220 ভোল্ট, ঠিক আছে? এরকম ভাবে রেজিস্টর যদি একটা রেজিস্টর ইউজ করো 200 ওহম বা 108 ওহমের, লিখবা রেজিস্টর 1 পিস, 108 ওহম যদি 2 পিস হয় মানে 2:108 ওহম, 1:108 ওহম বা যেটা জয় পিস থাকবে এইভাবে লিখবা, ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট করার আগে, আমাদের প্রত্যেকটা ল্যাবের এক্সপেরিমেন্ট করার আগে আমরা কিভাবে আসলে কানেকশনটা দিতে হবে,
সেই কানেকশনের আমরা একটা ডায়াগ্রাম লিখবো, ঠিক আছে? তো সেই কানেকশন ডায়াগ্রামটা যেটা তোমাদের ল্যাব করার আগে ড্র করে দেওয়া হবে সেটাই তোমরা এইখানে বসায় দিবা, ঠিক আছে? যে আমাদের ভোল্টমিটারের সাথে কি বলে সরি সোর্সের সাথে লোড গুলো কিভাবে লাগানো আছে, লোডের সাথে ভোল্টমিটার গুলো কিভাবে লাগানো আছে, ভোল্টমিটারের সাথে অ্যামিটার কিভাবে লাগানো আছে, একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে। ডায়াগ্রাম আঁকায় দেওয়া হবে একটা প্রত্যেকটা ল্যাবের আগে, সেইগুলো তোমরা আবার এখানে ল্যাব রিপোর্টে লিখবা, ঠিক আছে? 5 নম্বর হচ্ছে আমাদের ডাটা টেবিল। তো এইখানে হচ্ছে আমাদের সমস্যাটা। ডাটা টেবিল যেটা তোমাদের নরমালি যেটা যদি ল্যাব হতো সেক্ষেত্রে যেটা করানো হইতো যে আমাদের এইখানে সার্কিট ডায়াগ্রামটা তোমাদের থিওরি পড়ানোর পর সার্কিট ডায়াগ্রামটা ব্ল্যাকবোর্ডে এঁকে দেওয়া হইতো। সেই সার্কিট ডায়াগ্রামটা দেখে দেখে বা কানেকশন ডায়াগ্রামটা দেখে দেখে তোমরা কানেকশনটা দিতা। তারপরে সেই কানেকশনটা দেখে তোমাদের এখানে ডাটা টেবিল একটা ড্র করে দেওয়া হইতো, সেই ডাটা টেবিলে ভ্যালুগুলো নিজেরা বসাইতা। কিন্তু আমাদের এই ল্যাবে তোমরা কি নিজেরা কোনো ডাটা টেবিলের ভ্যালু কি একবার করতে পারবা বা জড়ো করতে পারবা বা বের করতে পারবা? এটা কিন্তু সম্ভব না, কারণ তোমরা ঘরে বসে আছো। তোমাদের এখানে শুধুমাত্র আমি ল্যাবে গিয়ে দেখা যাবে ল্যাবের কি হোমস লর 2টা বা 3টা ভ্যালু কিভাবে বের করতে হচ্ছে এটা আমরা দেখাই দিব। তো এটা আমরা চেষ্টা করব, ঠিক আছে, ভ্যালু গুলো সহকারী তোমাদের যদি দিয়ে দিতে পারি ওটারও বেশি ভালো হয়। বুঝতে পারছো? এখন ডাটা টেবিলের পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের যদি কোনো গ্রাফ থাকে, আমাদের যদি কোনো গ্রাফ থাকে তাহলে সেই গ্রাফটাও দিতে হবে। যেমন প্রথম দিনের ল্যাবে আমাদের ওহমস ল ভেরিফিকেশনের ক্ষেত্রে আমরা ভেরিফাইটা করব হচ্ছে আমাদের একটা গ্রাফ বা প্লট ড্র করে, ঠিক আছে? তো এই প্লটটা ড্র করতে হবে, ডাটা টেবিলে যে ভ্যালুগুলো নিব আমরা বা ভ্যালুগুলো পাবো বা তোমাদের প্রোভাইড করা হবে সেই ভ্যালুগুলো থেকে গ্রাফটা ড্র করতে হবে, ঠিক আছে? আর গ্রাফটা নরমালি যেহেতু বাসায় বসেই আছো গ্রাফটা গ্রাফ পেপারে ড্র করার চেষ্টা করবা, ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের ডিসকাশন বা কনক্লুশন, ঠিক আছে? এখন ডিসকাশন বা কনক্লুশনে কি লিখতে হয় বলো তো? এটাতে কি লিখতে হয়? কোন আইডিয়া আছে? স্যার ওভারঅল এক্সপেরিমেন্ট করতে গিয়ে কি কি প্রবলেম ফেস করলাম, দেন হচ্ছে কিভাবে ওগুলো সলভ করতে পারবো। ধন্যবাদ। প্রথম কথা যে আমরা নরমালি বলি যে ঠিক আছে এক্সপেরিমেন্টটা করতে গিয়ে আমরা কানেকশনের যদি কোনো স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করে আমরা কানেকশনটা দিছিলাম। তারপরে কি ওইটা না করতে পারলে এই ধরনের সমস্যা হইতো বা এইগুলো করার পরে এই ধরনের কি প্রবলেম অ্যারাইজ করছে। আরেকটা যেটা মেইনই যে আমরা সবগুলোই কিন্তু আসলে বেসিক্যালি আমরা ভেরিফাই করার চেষ্টা করব যে আমাদের ওহমস ল এটা একটা সত্য একটা জিনিস, কার্শফ ভোল্টেজ ল কারেন্ট ল এটা একটা সত্য জিনিস, থেভেনিনস থিওরেম এটা একটা সত্য একটা জিনিস। সবগুলো শুধুমাত্র আমরা ল্যাবে ভেরিফাই করার চেষ্টা করব। তো তাহলে আমাদের যেটা কমেন্ট বা যেটা ডিসকাশন বা কনক্লুশন যেটা হবে এটা হচ্ছে আলটিমেটলি যে আসলে কোনটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম বা কোন জিনিসটার মাধ্যমে বুঝতে পারলাম যে এটা সত্য। যে আমাদের এখানে কি অনেকগুলো ডাটা আছে, তাই না? অনেকগুলো ডাটা আছে বা কোনো গ্রাফ আছে। তো গ্রাফ বা ডাটার কি ধরনের ভ্যালু বা কি ধরনের রিপিটেটিভ ভ্যালু বা কি ধরনের একই রকম ভ্যালু বা কি ধরনের ভ্যালুর জন্য আমরা বুঝতে পারলাম যে থিওরিতে যে আমরা থিওরিটা পড়লাম সেই থিওরিটা ভেরিফাই করতেছে। এইটা এখানে একটু ব্যাখ্যা করতে হবে। বুঝতে পারছো? তোমরা মনে হয় কার্শফ কারেন্ট ল মনে হয় ইন্টারমিডিয়েটে পড়ে আসছিলে নাকি? জি স্যার। কি পড়ছিলা? আচ্ছা যাই হোক, এটা এগুলো আমরা পরে দেখবো না। তো আপাতত কি একটু বেসিক আইডিয়া পাইছো যে ল্যাব রিপোর্টে 7টা মোটামুটি বা 7টা বা 6টা পয়েন্ট থাকবে, 6 নম্বরটা থাকতেও পারে নাও পারে। এই 7টা পয়েন্ট থাকবে এবং 7টা পয়েন্টে কোথায় কি লিখতে হবে আইডিয়া তো পাইছো, তাই তো? এবং আরেকটা জিনিস বলে দেওয়ার জন্য বলা, এটা হচ্ছে ল্যাব রিপোর্ট খুব বেশি বড় করবা না। মোটামুটি তোমাদের 2 পেজ A4 সাইজের পেজের মানে 2টা A4 সাইজের পেজের মধ্যে যেন টোটালটা কমপ্লিট হয়ে যায়। বুঝতে পারছো? জি স্যার। দেখবা যে আমাদের কি এই থিওরি রিকোয়ার্ড অ্যাপারেটাস এইটুকু লাগবে এক পেজে, দেখা যাবে বাকি এই বাকি যে পেজ আছে ওইটা পেজের মধ্যেই হয়ে যাবে, ঠিক আছে? খুব বেশি বড় করার দরকার নেই ল্যাব রিপোর্ট। তাহলে দেখা যাবে আমি নিজেও পড়তে পারবো না, ওইটা ওইরকমই থেকে যাবে। ছোট করে লিখবা, যেটুকু দরকার ঠিক সেটুকুই লিখবা।
আচ্ছা স্যার আপাতত হ্যাঁ বলো। ইকুইপমেন্টের রেটিংটা সম্পর্কে একটু যদি বলতেন, ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ, নয়েজ হচ্ছিল তো বুঝতে আচ্ছা আচ্ছা পারিনি। আচ্ছা রেটিং বলতে যেটা বলতেছিলাম যে আমরা নেক্সট এক্সপেরিমেন্টে আমরা দেখব যে আমরা একটা ডিসি একটা ভোল্টেজ সোর্স নিব। তো ভোল্টেজ সোর্স যদি নেই তাহলে অবশ্যই তার একটা পার্টিকুলার রেটিং তো আছে তাই তো, বা একটা ভ্যালু আছে। তার সাথে আমরা একটা নিব কি বলে ভোল্টমিটার একটা নিব। ভোল্টমিটারে কি অবশ্যই একটা রেঞ্জ আছে, সাথে একটা অ্যামিটার নিব, সেই অ্যামিটারের একটা রেঞ্জ আছে, যে হচ্ছে আমরা রেজিস্টরটা নিব, রেজিস্টরের একটা ভ্যালু আছে। এই প্রত্যেকটা ভ্যালু আমাদের এখানে রিকোয়ার্ড অ্যাপারেটাস যখন যেটা নাম দিব নামের পরে ব্র্যাকেট ওইটা স্পেসিফাই করতে হবে। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে যেমন পারছি। হচ্ছে রেজিস্টর যদি আমরা দুইটা রেজিস্টর ইউজ করি, একটা যদি ধরলাম হচ্ছে 108 ওহম, একটা যদি ধরলাম হচ্ছে 55 ওহম, তাহলে রেজিস্টরস লিখে ব্র্যাকেটে লিখবা 1 ইনটু 108 ওহম কমা দিয়ে 1 ইনটু 55 ওহম। ঠিক আছে, এইভাবে লিখবা। তারপর যদি আমরা ভোল্ট মিটারের রেটিং যদি ইউজ করি দেখা যাবে আমরা নেক্সট ক্লাসে দেখবো যে আসলে আমাদের ভোল্ট মিটারে আমাদের আমাদের যেটা ল্যাবে যেটা ভোল্ট মিটার আছে অনেকগুলো পয়েন্ট আছে, মানে আমাদের রেঞ্জটা আমরা চাইলে কম বেশি করতে পারি। ঠিক আছে, যে আমরা রেঞ্জ চাইলে ম্যাক্সিমাম কত এই 150 ভোল্ট মেজার করতে পারি, চাইলে 250 ভোল্ট মেজার করতে পারি, আবার ওইদিকে 450 ভোল্ট বা 400 ভোল্ট আমরা মেজার করতে পারি। তো এটা এক এক সময় আমরা পার্টিকুলার ওই ল্যাবের জন্য কত রেঞ্জ ইউজ করলাম সেই রেঞ্জটা ভোল্ট মিটার লিখে, যদি আমরা 0 থেকে কত 200 ভোল্ট মেজার করতে চাই এরকম যদি আমরা কানেকশন দিই, ওইটা কানেকশনটা কেমন হবে এটা আমরা পরে বলতেছি। ভোল্ট মিটার দিয়ে ব্র্যাকেটে লিখতে হবে 0 থেকে 200 ভোল্ট। ঠিক আছে, রেটিংটা বলতে এই জিনিসটা বোঝানো হচ্ছে। বুঝতে স্যার পারছো? এখানে নাম্বার অফ অ্যাপারেটাস জি স্যার। মেনশন করতে হবে, নাম্বার অফ অ্যাপারেটাস বলতে কয়টা রেজিস্টর। কয়টা রেজিস্টার, যে তোমার ওইটার মধ্যে হয়ে যাবে, যে তোমাকে বললাম যে রেজিস্টরস, তারপরে ব্র্যাকেটের মধ্যে তুমি যদি 55 ওহমের দুইটা ইউজ করো আর যদি 108 এর যদি তিনটা ইউজ করো ধরলাম, তাহলে সেক্ষেত্রে কিভাবে লিখবা যে 2 ইনটু 55 ওহমস, তারপরে হচ্ছে বা 2 পিসেস 55 ওহমস এবং কি কমা দিয়ে 3 পিসেস 108 ওহম, এভাবে লিখলে হবে, অথবা 5 ইন মানে সরি 3 ইনটু দিয়েও লিখলে হবে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন কিভাবে ল্যাব রিপোর্ট লিখতে হবে বা ল্যাব রিপোর্টের কোনো সমস্যা অসুবিধা নিয়ে? স্যার ক্যালকুলেশন থাকলে স্যার ওইটা কোনটার ভিতরে লিখবো, কোন ও পয়েন্টে? আচ্ছা 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 সরি 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 তোমাদের মনে হয় এক্সট্রিমলি সরি। ক্যালকুলেশন আমাদের খুব বেশি দরকার হবে না, আমাদের শুধুমাত্র একটা এক্সপেরিমেন্ট, আমরা যতগুলো এক্সপেরিমেন্ট করব তারগুলোর মধ্যে শুধুমাত্র একটা এক্সপেরিমেন্টে আমাদের ক্যালকুলেশনটা দরকার হবে এবং একটা এক্সপেরিমেন্টে আমাদের গ্রাফটা দরকার হবে। তো ক্যালকুলেশন যদি কোনো এক্সপেরিমেন্টে যদি ক্যালকুলেশন লাগে সেটা তো অবশ্যই কি ডাটা টেবিলে যে ডাটাটা অ্যাকোয়ার করলা সেই ডাটা টেবিলের পরেই তো আমাদের ক্যালকুলেশনটা করতে হবে তাই না, ওই ডাটা টেবিলের ভ্যালুগুলো দিয়ে দিয়ে তো ক্যালকুলেশন করতে হবে। তো তারপরে সেই ক্যালকুলেশন পয়েন্টটা থাকবে। অধিকাংশ ল্যাবেই দেখা যাবে যে আমাদের যতগুলো ডাটা আছে আমরা ডাটা টেবিলটা এমন ভাবে ফর্ম করবো যেন অধিকাংশ ভ্যালু আমরা ডাটা টেবিলের মধ্যেই কভার করতে পারি, তাহলে সেক্ষেত্রে এক্সট্রা কোনো ক্যালকুলেশন কোনো এই পয়েন্টটা নাও থাকলে না থাকতে পারে। ঠিক আছে, এটা তোমাদের ডাটা টেবিলের ধরন দেখলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এবং এই ক্যালকুলেশন ধাপটা নির্ভর করবে যে আমাদের এক্সপেরিমেন্টের নাম বা থিওরির সাথে এটা কিভাবে রিলেটেড। ঠিক আছে, আচ্ছা তো এটা যেহেতু চলে আসলো, তো আচ্ছা আপাতত এটা এমনিতে জাস্ট দেখে রাখার জন্য দেখে রাখো যে আমাদের মোটামুটি 6টা আমরা হচ্ছে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করব। ঠিক আছে, তো যেমন দেখো যেটা বলতেছিলাম যে আমাদের শুরুর দুইটাই কিন্তু কি ভেরিফিকেশন, কিন্তু শুরুর তিনটাই কিন্তু আমাদের ভেরিফিকেশন অফ ডিফারেন্ট টাইপস অফ থিওরাম বা ল। ঠিক আছে, এগুলোতে নরমালি ক্যালকুলেশনের দরকার হবে না, অধিকাংশ ক্যালকুলেশনটাই দেখা যাবে যে আমাদের ডাটা টেবিলের মধ্যে হয়ে যাবে। কিন্তু আমাদের মেজারমেন্ট অফ ক্যাপাসিটেন্স ইন্ডাকটেন্স ইউজিং অ্যামিটার ভোল্টমিটার ওয়াটমিটার এই এক্সপেরিমেন্টটাতে দেখা যাবে আমাদের এক্সট্রা একটা কি বলে পয়েন্ট বা কি বলে সেকশন যেটাই বলো, এই ক্যালকুলেশন সেকশনটা দরকার হবে। ঠিক আছে, তো এটা এক্সপেরিমেন্টের ধরন দেখতে তোমরা বুঝতে পারবা। আর এটা এখন তোমাদের না লাগলেও মানে কি বলে এখন এটা লিখে রাখার বা দেখে রাখার বা ছবি তুলে রাখার কোনো দরকার নেই, এটা আমরা প্রত্যেকটা দিন এক একটা এক্সপেরিমেন্ট করব, ওইটা ওই সময় নামটা লিখে রাখলে হবে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা আরেকটা জিনিস, তাহলে তোমাদের যেহেতু ল্যাবের থেকে যেহেতু কোনো ছবি তুলে আনা হয় না, আরেকটা জিনিস তোমাদের যেহেতু সময় আছে আরেকটু একটু দেখাই দিই আমি।
স্যার আমাদের একটা ম্যানুয়াল দিলেও আমাদের একটু সুবিধা হতো স্যার। ম্যানুয়াল আসলে আমার কাছেও আছে, কিন্তু আমি চাচ্ছি না তোমাদের ম্যানুয়ালটা আগে দিতে, বুঝতে পারছো? ম্যানুয়াল চাইলে তোমাদের এখন মেল করে দেওয়া যাবে, কিন্তু তোমাদের যে পয়েন্টগুলো বলা হলো এই পয়েন্টগুলো তোমরা লিখতে পারবে না। তোমরা সেকেন্ড ইয়ারে তো উঠে গেছো, সরি মানে কি বলে সেকেন্ড সেমিস্টারে কিন্তু ক্লাস করতেছো অলরেডি। স্যার আমরা না হয় যেই যার মতো লিখলাম, কিন্তু স্যার একটা গাইডলাইন পাইলে হচ্ছে গিয়ে আমাদের মানে ব্যাপারটা রিয়েলাইজ করতে সুবিধা হতো বেশি। গাইডলাইন আমি আছি, আমাকে জিজ্ঞাসা করবা কি সমস্যা। মানে আগে দেখা যাবে তোমাদের এটা দিয়ে দিলে তোমরা হুবহু এটা কপি পেস্ট করা শুরু করবা, বুঝতে পারছো? আর এখানে যে পয়েন্টগুলো বললাম তোমরা আসলে এটা নিয়ে খুব বেশি প্যারা নিচ্ছ। আসলে ল্যাব রিপোর্টটা তোমাদের আবার বলি, আমাদের এই যে ল্যাব রিপোর্ট এটা আসলে খুব বেশি প্যারা নেওয়ার কিছু নাই, কারণ একদম বাধা ধরা জিনিস। যদি নতুন টাইপের কোনো কিছু থাকতো সেক্ষেত্রে ল্যাব রিপোর্টটা সিনসিয়ারলি করতে হতো আরো। এইখানে আসলে যেগুলো আছে যে আমাদের প্রথম কথা আবার একটু বলি যে এক্সপেরিমেন্ট নেম, এটা নিয়ে কিছু বলার দরকার নাই। থিওরিটা হচ্ছে তোমাদের ওই দিনে ক্লাসে যেটা পড়ানো হবে, দেখবে তোমাদের স্লাইডও একটু থাকবে, তোমাদের বইয়ের রেফারেন্সও থাকবে, দুইটা থেকে এই কি বলে আধা প্যারা এক প্যারা একটা লিখলেই হয়ে যাবে। আর যদি এখানে কোনো ডায়াগ্রাম দিয়ে ব্যাখ্যা করার দরকার থাকে সেই ডায়াগ্রামটা ওইখানে দিয়ে দিবা, ঠিক আছে? বা যদি কোনো ইকুয়েশন প্রুভ করার দরকার থাকে সেই ইকুয়েশনটা ওইখানে থাকবে। এই আর রিকোয়ার্ড অ্যাপারেটাস ওইটা আমরা ক্লাসে যখন থাকবে ক্লাসে ওইটা আমরা বলে দিব অথবা লিখে দিব যে ঠিক আছে কি কি অ্যাপারেটাস দিয়ে আমরা ওই দিনে কাজটা করতেছি। সিমিলারলি সার্কিট ডায়াগ্রামটা আমরা আঁকায় দিব, ওইটা তো থাকবেই। ডাটা টেবিলটা আমি প্রোভাইড করব তোমাদের। তাহলে আর বাকি কি থাকলো বলো? বাকি তোমাদের কি লিখতে হচ্ছে? এই তিনটা জিনিস, রিকোয়ার্ড অ্যাপারেটাস, সার্কিট ডায়াগ্রাম, ডাটা টেবিল, এই তিনটা কিন্তু আমি তোমাদের প্রোভাইড করব। তাহলে তোমাদের শুধুমাত্র বাকি থাকবে হচ্ছে কি, তোমাদের এখানে বাকি থাকবে থিওরিটা, এখানে বাকি থাকবে ডিসকাশনটা, বুঝতে পারছো? এখানে কি কোনো এক্সপেরিমেন্ট প্রসিডিউর থাকবে না? বুঝি নাই। না না, প্রসিডিউরটা আসলে দরকার নেই। আমাদের অনেক ল্যাবে আমরা আগে প্রসিডিউর লিখছি, প্রসিডিউরটা লিখলে আসলে অনেক বড় হয়ে যায় ল্যাব রিপোর্ট, ঠিক আছে? যেভাবে কানেকশন দিছো, এইভাবে পার্ট নিছো, এগুলো আসলে নিজেরাই মানে কি বলে এটা আসলে প্রসিডিউর লিক মানে আমি চাইতাম না লিখুক, কারণ এটা একটা কারণ ছিল আসলে তোমরা নিজেরাই আসলে ল্যাবে বসে ল্যাবটা করতা, এই সেন্সে আসলে আমি লিখতে দিতাম না কখনো যে নিজেরাই বসে বসে ল্যাবটা করতেছো, তাহলে আসলে কিভাবে প্রত্যেকটা ধাপ যাচ্ছে এটা আসলে এমনিতে জানা থাকে। কিন্তু এখন অনলাইনে যেহেতু হচ্ছে সেক্ষেত্রে থাক, বাকি থাক, ঠিক আছে? ওটা আমরা প্রসিডিউরটা যদি দরকার হয় এটা পরে আবার ইনক্লুড করে দিব না। ছাড় কোনো কিছু? আর কোনো কিছু নাই? আচ্ছা, আচ্ছা তো আমরা এখন দুইটা জিনিস নিয়ে একটু ছোট করে কথা বলি। সেটা হচ্ছে আজকের ক্লাসে আমরা মনে হয় কারেন্ট এবং ভোল্টেজ নিয়ে কথাবার্তা বলছিলাম, তাই তো? যে কারেন্টটা নরমালি কিভাবে চিন্তা করা হয়, যে কোনো একটা এলিমেন্টের ভিতর দিয়ে থ্রু অ্যান এলিমেন্ট এইভাবে চিন্তা করা হয়, তাই তো? এবং আমাদের ভোল্টেজটা কিভাবে চিন্তা করা হয় বলতো? যে দুইটা টার্মিনালের অ্যাক্রসে বা কোনো একটা এলিমেন্টের অ্যাক্রসে বা দুই প্রান্তে কতটুকু পার্থক্য আছে, বিভব পার্থক্য আছে, সেইভাবে ভোল্টেজটা চিন্তা করা হয়। তাহলে আমাদের ল্যাবে কারেন্ট মেজারিং এলিমেন্ট হিসেবে কোনটা ইউজ করা হয় তোমাদের আইডিয়া অবশ্যই আছে, তাই না? আমাদের ল্যাবে কারেন্ট মেজারিং এলিমেন্ট হিসেবে কি ইউজ করা হয়? অ্যামিটার স্যার। হ্যাঁ, আমাদের অ্যামিটার, যেহেতু আমাদের কি বলে অ্যাম্পিয়ার থেকে সে আসলে বেসিক্যালি অ্যামিটারটা আসছে। আর আমাদের ভোল্টেজ মেজারিং এলিমেন্ট হিসেবে কি ইউজ করা হয় বলতো? ভোল্টমিটার। তাহলে আমরা আমাদের প্রথম ল্যাবে যেগুলো লাগবে সেগুলো আমরা একটু মানে আপাতত নামগুলো একটু মনে রাখি, যে আমাদের ভোল্টেজটা মেজার করব হচ্ছে আমরা ভোল্টমিটার দিয়ে, আমরা কারেন্টটা মেজার করব অ্যামিটার দিয়ে। এখন আমাদের তোমাদের আসলে এটা ক্লাসে একটু বলা উচিত ছিল, আমরা আসলে যে সার্কিটটা কোর্সটা যেটা পড়বো সেই কোর্সের সব ল, সব থিওরাম, সব কিছুই আমাদের এসি কারেন্ট, ডিসি কারেন্ট দুইটার জন্যই সত্য। কিন্তু আমরা যখন সার্কিটের ক্লাসটা যখন পড়বো তখন আমরা দেখবো যে শুরুতে সবকিছু আমরা ডিসি নিয়ে আলোচনা করতেছি। এইটা ভেবে তোমরা কখনো কনফিউজড হবে না যে ঠিক আছে এখন ডিসির জন্য পড়তেছি, পরে আবার এসির জন্য এগুলো কেমন হবে বা উল্টে যাবে নাকি অন্যরকম কোনো কিছু হবে। কোনো কিছু আসলে উল্টাবে না, কোনো কিছু চেঞ্জ হবে না। কিন্তু একটা জিনিসের জন্য আমরা শুধুমাত্র ডিসিটা দিয়ে শুরু করি, কারণ হচ্ছে ডিসির ক্যালকুলেশন গুলো ইজি হয়। এসিতে আমরা দেখবো যে তোমাদের কমপ্লেক্স ভেরিয়েবল, তোমরা নাম শুনছো?
বা ইমাজিনারি নাম্বার, নাম শুনছো তো? জি স্যার। তোমরা ম্যাথমেটিক্স মনে পড়তেছিলা তাই তো, বা তোমার ইন্টারমিডিয়েটও ছিল আই এ প্লাস আইবি এ প্লাস জে বি এরকম ছিল না? জি স্যার। রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট দুটো মিলে একটা কমপ্লেক্স নাম্বার হয় তাই তো। তো আমাদের যেটা বলার জন্য বলা যে আমাদের এসি সার্কিটের সবগুলো ক্যালকুলেশনেই আমাদের সেই কমপ্লেক্স নাম্বারটা চলে আসবে। তো আমরা দেখছি যে আমাদের কমপ্লেক্স নাম্বারের ক্যালকুলেশনটা কিন্তু অনেক বেশি কঠিন। আমরা ইজিলি কিন্তু ক্যালকুলেটরে কখনো কমপ্লেক্স নাম্বারের ম্যাট্রিক্স কিন্তু বা আমরা কিন্তু সলভ করতে পারি না। আমাদের কি করতে হয়, সেই নির্ণায়ক পদ্ধতিতে সে উপরে D1 D2 D3 অনেক কাহিনী টাহিনী করে তারপরে কিন্তু আমাদের সেই কমপ্লেক্সের কি প্রবলেম গুলো সলভ করতে হবে। ইকুয়েশন যেটা কমপ্লেক্স ইকুয়েশন যেগুলো আছে, যদি দুইয়ের অধিক কমপ্লেক্স ইকুয়েশন থাকে তার যদি সলিউশন করতে হয় সলিউশনটা অনেক কঠিন হয়ে যায়। কিন্তু আমাদের যে নরমাল যদি কোনো লিনিয়ার যদি ইকুয়েশন থাকে, সরি কি বলে রিয়েল যদি কোনো ইকুয়েশন থাকে, সেটার আমরা ক্যালকুলেটরে ইজিলি কিন্তু ইকুয়েশন গুলো আমরা সলভ করতে পারি। ওই জন্যই আমাদের ক্লাসে আমরা শুরুতে হচ্ছে আমরা ডিসির ক্ষেত্রে আমরা নরমালি আমরা ইজি যেহেতু আমাদের তোমাদের যদি শুরুর দিকে, ওই জন্য আমরা ডিসির ক্ষেত্রে সার্কিট গুলো সলভ করবো এবং পরে গিয়ে আমাদের মোটামুটি থিওরাম টিওরাম সবকিছু কমপ্লিট হয়ে গেলে তখন আমরা এসির যেটা বেসিক প্রিন্সিপাল ওইটা নিয়ে আলোচনা করব। তারপরে ওই সেই থিওরাম গুলো এসির ক্ষেত্রে কিভাবে কাজে লাগায় ক্যালকুলেশন করা যায় ওইটা জাস্ট দুই একটা ক্লাস নিলে আমাদের হয়ে যাবে। তো এখন গেল ওইটা ক্লাসের কথা। এখন এরপরে যেটা বলা যে আমাদের ল্যাবে বা এমনিতে বলতে গেলে আমাদের এসি ভোল্ট মিটার এবং ডিসি ভোল্ট মিটার দুইটা কিন্তু আলাদা জিনিস। মানে আমাদের দুইটার কাজই হচ্ছে ভোল্টেজ মেজার করবে, কিন্তু আমরা ক্লাসে আজকে দেখলাম যে এসি কারেন্টটা কেমন থাকে বলতো, সময়ের সাথে অপরিবর্তনশীল তাই তো, সময়ের সাথে আনচেঞ্জ থাকে। সরি 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 আমি মিস্টেক করে ফেলছি, যে আমাদের ডিসি কারেন্টটা থাকে সময়ের সাথে আনচেঞ্জ তাই তো, সময়ের সাথে পরিবর্তন হয় না। কিন্তু এসি কারেন্ট আমরা দেখতেছিলাম কি যে সময়ের সাথে চেঞ্জ হয়, যে একবার পজিটিভ থাকে একবার নেগেটিভ থাকে। এই জন্য এসি কারেন্ট মেজারিং এর যে মিটার গুলো থাকে, অ্যামিটার হোক ভোল্ট মিটার হোক, সেই মিটারগুলোর কনস্ট্রাকশন এবং ডিসি কারেন্ট মেজারিং এর জন্য যে ভোল্ট মিটার অ্যামিটার থাকে সেই মিটারের কনস্ট্রাকশন হয় আলাদা। এই জন্য আমরা যদি ল্যাবে কখনো আসার সুযোগ হয়, যে আমরা ল্যাবে যদি কখনো আসার সুযোগ হয়, তখন আমরা যখন এক্সপেরিমেন্ট করব তখন তোমাদের প্রত্যেকটা এক্সপেরিমেন্ট বলাই থাকবে আজকে আমরা এসির জন্য এক্সপেরিমেন্ট করব নাকি ডিসির জন্য এক্সপেরিমেন্ট করব। তো আমরা যদি ডিসি দিয়ে এক্সপেরিমেন্ট করি তাহলে আমাদের ডিসির জন্য যে মিটার গুলো আছে সেগুলো নিয়ে আসতে হবে, যদি আমরা এসি সোর্স দিয়ে এক্সপেরিমেন্ট করি তাহলে আমাদের এসির জন্য যে মিটার গুলো আছে সেগুলো নিয়ে আসতে হবে। কি শুনতে পাচ্ছ না? কি ব্যাপার, শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তাহলে এটা গেল যে এসি ভোল্ট মিটার অ্যামিটার এবং ডিসি ভোল্ট মিটার অ্যামিটার, এখন দুইটা কিন্তু পুরো সেপারেট জিনিস। যখন আমরা যে সোর্স ইউজ করব, যদি আমরা ডিসি সোর্স ইউজ করি তাহলে আমরা ডিসি ভোল্ট মিটার অ্যামিটার নিয়ে আসবো, যদি আমরা এসি সোর্স ইউজ করি তাহলে আমরা এসি ভোল্ট মিটার অ্যামিটার নিয়ে আসবো। এখন কথা হচ্ছে আমাদের ভোল্ট মিটারটা কিভাবে আমরা কানেকশন দিব একটা সার্কিটে? দুই প্রান্তে স্যার, দুই প্যারালালি স্যার, প্যারালালি তাই তো। আমরা নেক্সট ক্লাসে সিরিজ কি বলে সিরিজ এলিমেন্ট প্যারালাল এলিমেন্ট কাকে বলে সেটা আমরা দেখব। তো আমরা আপাতত যেহেতু সিরিজ প্যারালাল তোমরা নাম মনে হয় শুনছো তাই তো, এটা তোমাদের কাছে পরিচিত, তাহলে আমরা আপাতত কথার সুবিধার জন্য বললাম যে আমরা ভোল্ট মিটারটা নরমালি কানেকশন দেওয়া হয় প্যারালালি তাই তো। তো নরমালি যদি আমরা জাস্ট কথার কথা বলার জন্য ধরলাম আমাদের এইখানে হচ্ছে আমাদের একটা সেই, দেখো কিছু বুঝতে পারো কিনা, এই একটা রেজিস্টর সিম্বল, এইটা একটা রেজিস্টরের সিম্বল, আমরা সিম্বল মনে হয় এইটুকু সম্পর্কে অন্তত আইডিয়া আছে যে এইটা একটা ভোল্টেজ সোর্সের সিম্বল, এইটা কিসের সিম্বল? রেজিস্টার। একটা রেজিস্টরের সিম্বল, এইটা কিসের সিম্বল? একটা রেজিস্টরের সিম্বল। এবং হচ্ছে আমাদের ভোল্ট মিটারটা আমরা সিম্বলিক্যালি প্রকাশ করি হচ্ছে এইভাবে, ঠিক আছে? একটা সার্কেল দেই, সার্কেল দিয়ে আমরা মাঝখানে ভি দিলে আমরা বুঝবো এটা কি ভোল্ট মিটার, ঠিক আছে? আর অ্যামিটারটা প্রকাশ করা হয় হচ্ছে আমাদের একটা সার্কেল দিয়ে মাঝখানে যদি আমরা এ দিয়ে দেই, এইটা হয়ে যাবে কি তখন অ্যামিটার। আমরা একে সিম্বলিক্যালি দেখতেছি, ঠিক আছে? তাহলে আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের সেই R1 রেজিস্টর, এটা হচ্ছে আমাদের সেই R2 রেজিস্টর, এবং এখানে হচ্ছে প্লাস মাইনাস আছে। তাহলে আমরা যদি যদি R2 এর ভোল্টেজটা মেজার করতে চাই তাহলে এই ভোল্টমিটারটা কিভাবে লাগাইতে হবে? অবশ্যই লাগাইতে হবে আমাদের এই ভোল্টেজ সোর্সের সাথে প্যারালাল, কারণ আমরা বললাম যে আমরা ভোল্টেজটা মেজার করি কিভাবে বলতো, এক ক্রসে বা দুইটা প্রান্তে। তাহলে এই একটা টার্মিনাল, এই একটা টার্মিনাল
দুইটার সাথে আমরা যদি প্যারালালি লাগাই তাহলে এর যেটা ভোল্টেজ সেই ভোল্টেজটা আমরা এখানে দেখতে পাবো। এবং এইটা হচ্ছে প্যারালাল সার্কিটের বা প্যারালাল এলিমেন্টের বৈশিষ্ট্য, যে দুইটা এলিমেন্ট যদি প্যারালালি থাকে, যদি আমরা ক্লাসে আবার করে পড়বো তারপরে জাস্ট বলার জন্য বলা, যে যদি দুইটা এলিমেন্ট আমাদের এখানে R2 এবং V দুইটা প্যারালালি আছে, যদি কখনো ইলেকট্রিক্যালি কোনো এলিমেন্ট দুইটা প্যারালালি থাকে তাহলে দুইটার ভোল্টেজ কি থাকবে, সেম থাকবে। তার মানে এর অ্যাক্রসে যেটা ভোল্টেজ এর অ্যাক্রসে কি সেই ভোল্টেজটা আমরা পাবো। ঠিক আছে, এখন আমরা মনে হয় বলছিলাম যে আমাদের ভোল্ট মিটারে আমরা যখন দেখব, ছবিটা তোমাদের একটু পরে দেখাচ্ছি, দেখবা যে কি একটা লাল একটা রেড একটা টার্মিনাল থাকে, একটা থাকে ব্ল্যাক টার্মিনাল, মনে হয় বলা হয়েছিল এটা। তো ভোল্টমিটারের রেড যেটা টার্মিনাল সেটা আমরা পজিটিভ টার্মিনাল বা ফেজ হিসেবে আমরা চিন্তা করি, এবং ব্ল্যাক যেটা টার্মিনাল আছে সেটা আমরা নেগেটিভ টার্মিনাল হিসেবে আমরা চিন্তা করি। তাহলে এখন এইখানে আমরা যদি ভোল্টেজটা মেজার করতে চাই তাহলে আমাদের এই রেড টার্মিনালটা কোথায় লাগাবো এবং ব্ল্যাক টার্মিনালটা কোথায় লাগাবো? ব্যাটারি পজিটিভের পজিটিভ হ্যাঁ বলো। স্যার আমরা একটা এমনিতে পজিটিভের সাথে আর নেগেটিভটা ব্ল্যাক এর সাথে স্যার। আমরা বলছিলাম যে যদি আমরা এখানে যদি ভোল্টেজ সোর্সের কত ভোল্টেজ আছে এটা যদি আমরা মেজার করতে চাইতাম তাহলে হচ্ছে আমরা ভোল্টমিটারটা লাগাই দিতাম, এবং ভোল্টমিটারের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা লাগাই দিতাম কি, এইখানে লাগাইতাম কি সেই রেডটা থাকতো কি সোর্সের পজিটিভের সাথে, ব্ল্যাকটা থাকতো সোর্সের নেগেটিভের সাথে, তাই না? এভাবে করলে তাহলে আমরা এখানে একটা পজিটিভ দিকে আমরা একটা ডিফ্লেকশন দেখতে পাইতাম। এখন আমরা এইখানে R2 এর অ্যাক্রসে কোন পাশে পজিটিভ কোন পাশে নেগেটিভ, এখানে সোর্সের পোলারিটি যদি তুমি না জানো কখনো কি তুমি বলতে পারবা? না স্যার। সোর্সের পোলারিটি জানলে কিভাবে বলতে পারি সেটা আমরা নেক্সট দিনে যখন সার্কিট সলভ করবো তখন আমরা বলবো। তারপর নরমালি এমনিতে বলা যায় যে কারেন্টটা নরমালি কি, কারেন্টটা আমাদের সোর্সের কি, সোর্সের সবসময় কি প্লাস থেকে বের হবে এবং রেজিস্টিভ এলিমেন্ট গুলোর প্লাস দিয়ে সবসময় কারেন্টটা ঢুকবে, বা কোনো একটা এলিমেন্টের ভিতরে যদি কারেন্ট ঢোকে সেই এলিমেন্টের মাথাটা প্লাস হয়ে যাবে। তো এটা ফালতু কনসেপ্ট, এটা আপাতত মনে রাখার দরকার নেই। ঠিক আছে, আপাতত এমনিতে কথার কথা বলার জন্য আমরা বলতেছি যে আমরা যদি না জানতাম যে এখানে আসলে কোনটা প্লাস কোনটা মাইনাস, সেক্ষেত্রে আমাদের ভোল্টমিটারের কানেকশন দিলে কোনো সমস্যা নাই। তুমি ইচ্ছা মতো যে কোনো একটা, এই পাশে ধরলে হচ্ছে শুরুতে ধরলে এই পাশে ব্ল্যাক লাগাই দিলে এই পাশে রেড লাগাই দিলে, সেক্ষেত্রে যেটা দেখা যাবে যে ভোল্টমিটারের কাঁটাটা উল্টা দিকে, আমাদের কাঁটাটা এরকম স্কেল আছে, কাঁটাটা এইখানে থেকে এই দিকে যাওয়ার পরিবর্তে উল্টা দিকে এই দিকে চলে আসতেছে কাঁটাটা। কাঁটা যদি উল্টা দিকে আসে কখনো কোনো কানেকশনের পরে, সেক্ষেত্রে আমরা তাহলে কি বুঝতে পারবো বলতো, যে আমাদের ভোল্টমিটারের কি পোলারিটিটা, লাগানোর পোলারিটিটা কি ঠিক হয় না, উল্টা হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের এখন এইখানে লাগাইতে হবে কি রেডটা, এইখানে লাগাইতে হবে ব্ল্যাকটা। এটা যদি লাগাই তাহলে দেখা যাবে ডিফ্লেকশনটা ঠিকঠাক মতো পজিটিভ দিকে আমাদের দিচ্ছে বা ক্লকওয়াইজ দিকে আমাদের ডিফ্লেকশনটা দিচ্ছে। আচ্ছা, তো এখন গেল এটা, তাহলে এখন আমরা স্যার হ্যাঁ বলো। স্যার ক্লকওয়াইজ কে অলওয়েজ পজিটিভ বুঝাবে স্যার? হ্যাঁ, আমাদের স্কেলটা যেটা আছে, আমাদের ভোল্টমিটার স্কেল যেটা আছে এটা আমরা দেখাচ্ছি। ভোল্টমিটার স্কেলটা দেখবা যে একদম কি লেফট মোস্ট সাইডে হচ্ছে আমাদের কি 0, আমাদের যত ডান দিকে বা ক্লকওয়াইজ যত যাব তত দেখবা আমাদের ভ্যালুগুলো বাড়তেছে, 1 2 3 4 বা 10 20 30 40 এভাবে বাড়তেছে। ঠিক আছে, আচ্ছা এখন জাস্ট আরেকটা জিনিস আমাদের হাতে, আমার একটু আসলে তারা আছে, এখন হচ্ছে আমরা যদি কোনো এলিমেন্টের ভিতরে যদি কারেন্টটা মেজার করতে চাই তাহলে কারেন্টের মেজারমেন্টের জন্য এলিমেন্ট আমাদের কি ছিল বলতো? অ্যামিটার ছিল, তাই তো? আমাদের অ্যামিটার। তাহলে আমরা ভোল্টমিটারের ক্ষেত্রে বললাম ভোল্টমিটারটা লাগাইতে হবে যে এলিমেন্টের ভোল্টেজটা মেজার করতে চাই সেই এলিমেন্টের সাথে প্যারালালি লাগাইতে হবে, এবং আমরা যদি কারেন্ট মেজার করতে চাই সেক্ষেত্রে আমাদের অ্যামিটারটা তাহলে কি যে এলিমেন্টের কারেন্ট মেজার করতে হবে সেই এলিমেন্টের সাথে সিরিজে লাগাইতে হবে। তাহলে আমরা যদি এই ধরলাম এইখানে আরেকটা যদি আমাদের রেজিস্টার থাকলো, তাহলে এখন কোনটার কারেন্ট তোমরা মেজার করতে চাও, R1 R2 না R3 বলো, কোনটার কারেন্ট মেজার করতে চাও? যে কোনো একটা কনসিডার করো। স্যার R2। আচ্ছা, ধরলাম আমরা R2 এর কারেন্ট মেজার করতে চাই, তাই তো? তাহলে R2 এলিমেন্টটা এইখানে আছে, তাহলে এখন আমরা অ্যামিটারটা যদি এইখানে লাগাই তাহলে কি আসলে হবে? জি না স্যার, আমরা লাগাইতে হবে এই পার্টিকুলার এই যেটা ব্রাঞ্চ আছে R2 একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের সাথে সিরিজে। এখন সিরিজে লাগানো তোমাদের মাঝে একটু কনফিউশন আসতে পারে, স্যার তাহলে সিরিজে লাগালাম অ্যামিটারটা কি R2
আগে লাগাবো না পরে লাগাবো, আর্টুর আগে লাগালে কম বেশি দেখাবে না পরে লাগালে কম বেশি দেখাবে, এরকম কোনো চিন্তা করার কোনো দরকার নাই। আমাদের সিরিজ এলিমেন্ট গুলো আগে লাগাও পরে লাগাও কোনো সমস্যা নাই, বুঝতে পারছো? শুধুমাত্র সিরিজ থাকলে হয়ে যাবে। সিমিলারলি আমরা যদি R3 কারেন্টটা মেজার করতে চাই, আমরা অ্যামিটারটা এই নিচের মাথায় লাগালেও হয়ে যাবে, ঠিক আছে? আর যদি R1 এর কারেন্টটা মেজার করতে চাইতাম, সেক্ষেত্রে আমাদের এইখানে একটা অ্যামিটার বসায় দিতে হতো, ঠিক আছে? আর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের যেটা বলা যে আসলে আমরা অ্যামিটার, আচ্ছা যে এখানে ভোল্টমিটার একটা লাগাই দেখাই দেই, যদি এটা ক্লাসে কিছুই তোমাদের আলোচনা করা হয়নি, এখানে আমরা একটু আলোচনা করি। আমরা এখানে ভোল্টমিটার লাগালাম। তো আমরা নরমালি যে আমাদের যে মেজারিং যে ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, সেই ইনস্ট্রুমেন্ট গুলো সার্কিটে ইউজ করার জন্য একটা কন্ডিশন আছে, ঠিক আছে? কন্ডিশনটা হচ্ছে এই মেজারিং ইনস্ট্রুমেন্ট গুলো সার্কিটে ইন্ট্রোডিউস করার পর সার্কিটের কন্ডিশন অল্টার হওয়া যাবে না। মানে মনে বলতে গেলে এই যে এখানে এটা লাগালাম, এটা এখানে লাগালাম, এইগুলোর ইফেক্ট সার্কিটের ভোল্টেজ বা কারেন্টের উপর পড়া যাবে না, বুঝতে পারছো? কথাটি ক্লিয়ার? স্যার আরেকবার বলুন। যেমন মনে করো যে আমরা এখানে R2 কারেন্টটা মেজার করতে চাই, তো এখানে আমরা একটা অ্যামিটার লাগাই দিলাম। তো অ্যামিটারের ইফেক্টটা যদি এর কারেন্টের উপর গিয়ে পড়ে, দেখা গেলো অ্যামিটারের ভিতরে কি অনেক বড় একটা রেজিস্টর আছে, যার জন্য এখানে কারেন্টটা কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে এরকম অ্যামিটারকে তাহলে এখানে লাগানো যাবে না, কখনো কিন্তু লাগানো যাবে না। সিমিলারলি আমরা এখানে একটা ভোল্টমিটার লাগালাম, এইখানে আসলে এইদিকে ভোল্টমিটার দিকে যদি কোনো কারেন্ট যায়, তাহলে কি হবে, এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, ওভারঅল ভোল্টেজ ড্রপ, ওভারঅলটা সার্কিটটা কি তখন অল্টার হয়ে যাবে। তাহলে এইখানে ভিতর দিয়ে ভোল্টমিটার ভিতর দিকে কোনো কারেন্ট যাওয়া ঠিক হবে বলো? না স্যার। তাহলে আমরা যদি আইডিয়ালি যদি চিন্তা করি, তাহলে আমাদের এইখানে অ্যামিটারের ভিতরে ভোল্টেজ ড্রপটা কি হওয়া উচিত, আর ভোল্টমিটারের ভিতর দিয়ে কারেন্টটা কি হওয়া উচিত বলো? স্যার ভোল্টমিটারের মধ্যে দিয়ে কারেন্টটা আর কি শূন্যর দিকে, মিনিমাম টেন্স টু জিরো, আমরা ইতে পড়ছি টেন্স টু জিরো হওয়া উচিত। সিমিলারলি আমাদের এখানে অ্যামিটারের মধ্যে ভোল্টেজ ড্রপটাও কি হওয়া উচিত, টেন্স টু জিরো হওয়া উচিত। কোনোভাবে বলতে গেলে আমাদের অ্যামিটার যেগুলো আমরা ইউজ করব, অ্যামিটার তার মানে কি রেজিস্ট্যান্সটা কি হবে, রেজিস্ট্যান্সটা হবে টেন্স টু জিরো হবে, টেন্স টু জিরো হবে। তাহলে কি জিরো হলে এখানে কারেন্ট ফ্লো করলে এর মাঝখানে ভোল্টেজ ড্রপ ভি ইজ ইকুয়াল টু কি আইআর, তাই তো আমরা ওহমস ল থেকে জানি ভি ইজ ইকুয়াল টু আইআর। তাহলে আমাদের আর এর ভ্যালু যদি টেন্স টু জিরো হয়, কারেন্টের ভ্যালু যাই হোক না কেন, এর মাঝখানে ভোল্টেজ ড্রপটা কি হবে, সেই জিরোর কাছাকাছি হবে। সিমিলারলি তাহলে কি এইদিকে যে ভোল্টমিটার লাগালাম, ভোল্টমিটারের রেজিস্ট্যান্সটা কেমন হওয়া উচিত বলতো? স্যার ইনফিনিটি। স্যার আমাদের ভোল্টমিটার রেজিস্ট্যান্সটা হওয়া উচিত ইনফিনিটি, যেন এটা ওপেন সার্কিটের মতো কাজ করে, যেন এই দিক থেকে কোনো কারেন্টটা না আসে, ঠিক আছে? কারেন্ট যদি সামান্য একটু ফ্লো করে, তাহলে আমরা কি পাবো, ভি ইজ ইকুয়াল টু কি আই ইজ ইকুয়াল টু কি ভি ভাগ আর, তাই তো? আর এর ভ্যালু যদি অনেক বেশি হয়, আমাদের ওটা দেখা যাবে কারেন্ট কি বলে, কারেন্টের ভ্যালুটা অনেক কমে যাবে। তো অন্যভাবে বলতে গেলে আমাদের আসলে ভোল্ট এইগুলো নিয়ে আমাদের আপাতত আর চিন্তা করা লাগে না, কারণ হচ্ছে আমাদের যে ভোল্টমিটার যেগুলো আছে, ভোল্টমিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক বেশি থাকে, অ্যামিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স কি থাকে বলতো, অনেক কম বা জিরোর কাছাকাছি, ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। এই জন্য আমরা অ্যামিটারটা সিরিজে লাগাইতে পারি কোনো প্রবলেম ছাড়া, এই জন্য আমরা ভোল্টমিটারটা প্যারালালি লাগাইতে পারি কোনো প্রবলেম ছাড়া, ঠিক আছে? বুঝতে পারছো যে এই পার্টিকুলার এই কারণে হচ্ছে অ্যামিটারটা সিরিজে লাগানোর পরেও সার্কিটের কন্ডিশনটা অল্টার হচ্ছে না, ভোল্টমিটারটা প্যারালালি লাগানোর পরে সার্কিটের কন্ডিশনটা অল্টার বা চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এখন জাস্ট আরেকটা জিনিস আমরা দেখাই, আজকের ক্লাসটা একটু শেষ করে দেই। আমরা নেক্সট ক্লাস থেকে কি বলে এক্সপেরিমেন্ট শুরু করব। তো যেটা জাস্ট দেখানোর উদ্দেশ্যটা ছিল, তোমরা এখানে একটা ভোল্টমিটারের ছবি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এটা ডিসি ভোল্টমিটার না এসি ভোল্টমিটার বলো তো? এটা থেকে কোনো আইডিয়া পাবা? স্যার এটা মেবি ডিসি ভোল্টমিটার। আচ্ছা, মেবি ডিসি ভোল্টমিটার। যাই অ্যানসার দিছো, যা বুঝে অ্যানসার দিছো, অ্যানসার সঠিক দিছো। কি বুঝে মনে হয়েছে? ওই যে স্যার কাটাটা মাঝখানে থাকলে তাহলে মনে হইতো যে এটা এসি, কারণ হচ্ছে যে এসি কারেন্টের ক্ষেত্রে তো দুই দিকে ডিফেক্ট করে। হ্যাঁ, ধন্যবাদ। তো একটা মিটার এসি মিটার না ডিসি মিটার, এইটা আমরা আইডিয়া পাবো বেসিক্যালি মিটারের নিচে দেখবা সিম্বল মোটামুটি একটা দেওয়া থাকবে, যেটা যদি একটা স্ট্রেট লাইন দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো সেটা কি ডিসি, আর যদি স্ট্রেট লাইন না থেকে ভি এর নিচে যদি এইরকম সাইনোসয়েড একটা চিহ্ন দেওয়া থাকতো, তাহলে আমরা বুঝতে পারতাম সেটা হচ্ছে আমাদের এসি মিটার, ঠিক আছে? তো এটা থেকে আমরা মিটারটা ক্লাসিফাই করতে পারবো। এরপরে যেটা আরেকটা জিনিস একটু খেয়াল করো,
যে আমরা যত ধরনের আমাদের ইলেকট্রিক্যাল ডিভাইস আমরা এই সেমিস্টারে পড়বো সবগুলো আমাদের 2 টার্মিনাল ডিভাইস। কোনো ইলেকট্রিক্যাল ডিভাইসের আমরা 2 এর অধিক টার্মিনাল থাকবে না, এই ধরনের আমরা ডিভাইস পড়বো। কিন্তু এখানে আমাদের মিটারে দেখা যাচ্ছে বলতো কয়টা টার্মিনাল? 3টা। দেখো একটা কালো, আমরা বললাম লাল কয়টা থাকার কথা ছিল বলতো? একটা থাকার কথা ছিল না? কিন্তু এখানে কয়টা আছে বলতো? লাল আছে কয়টা? 2টা আছে, তাই তো? জি স্যার। লাল আছে 2টা। তাহলে এখন লাল 2টা থাকার কারণটা কি বলতো? পজিটিভ প্রান্ত 2টা আছে। শোনো, এটা হচ্ছে আমাদের বলে একটা আমাদের স্যার ল্যাবে বেশি আর না না আচ্ছা ওসব কোনো কিছু না। আমাদের মিটার গুলো আসলে মানে বলা হয় যে একটু মাল্টিপারপাস বা একটু এক্সটেন্ডেড মিটার বলা হয়, যেন হচ্ছে শুধুমাত্র আমরা এক রেঞ্জের ভোল্টেজ না অনেক রেঞ্জের ভোল্টেজ যেন মেজার করতে পারি। এটা একটা ছোট মিটার, একটা ছোট ডিসি ভোল্ট মিটার। এখানে দেখো এই নিচেরটা কত লেখা আছে? 5 লেখা আছে, চোখে পড়তেছে? একটা লালের পাশে এখানে লেখা আছে 5, আর একটা লালের নিচে লেখা আছে কত? 15। ঠিক আছে, তার মানে আমরা নেগেটিভ প্রান্ত হিসেবে, এটা হচ্ছে নেগেটিভ বা কমন প্রান্ত। কমন প্রান্ত আমাদের একটা ঠিকই আছে। এখন এই ভোল্টমিটার দিয়ে তুমি ম্যাক্সিমাম ল্যাবে কত ভোল্টেজ মেজার করতে চাও? তুমি যদি ল্যাবের সম্পর্কে আইডিয়া থাকে যে না ঠিক আছে আজকে ল্যাবে আমাদের ম্যাক্সিমাম 5 ভোল্টের উপরে মানে কি বলে ভোল্টেজ উঠবে না, আমাদের 5 ভোল্টেজ মেজার করতে পারলেই হয়ে যাবে, বা 5 ভোল্টের উপরে মেজার করার দরকার নেই। সেক্ষেত্রে তাহলে আমরা পজিটিভ প্রান্তটা বা পজিটিভ টার্মিনাল হিসেবে আমরা এইটা ইউজ করব। ঠিক আছে, আর যদি দেখো যে না আমাদের 5 ভোল্টেজে কভার হবে না, আমরা যে ভোল্টেজটা মেজার করবো তার ভ্যালু হতে পারে কত? 10.5 অথবা 7.5 অথবা 6.5, সেক্ষেত্রে আমরা পজিটিভ প্রান্ত হিসেবে এই পার্টিকুলার এই টার্মিনালটা আমরা ইউজ করব। এতে কি ভোল্টমিটারের সেনসিটিভিটি ভ্যারি করবে? হ্যাঁ, এটার কারণটা হচ্ছে দেখো আমাদের একটা যদি আমরা বড় মিটারে নিতাম, যদি আমরা শুধুমাত্র এই একটা টার্মিনাল থাকতো যে 15, মানে 15 একটা টার্মিনাল আছে মাইনাস একটা টার্মিনাল আছে, সেক্ষেত্রে থেকে আমরা করতে 5 ভোল্টেজ মেজার করতে পারতাম না? পারতাম। অবশ্যই পারতাম, কিন্তু সেক্ষেত্রে যেটা সমস্যা হতো সেটা আসলে মিটারের অ্যাকুরেসিটা অনেক কমে যাইতো। কারণ দেখো সেক্ষেত্রে আমাদের টোটাল এই যে দেখো এখানে 0 থেকে একদম শেষ মাথা পর্যন্ত কত বলতো? 15, তাই তো? 0 থেকে একদম শেষ মাথা পর্যন্ত 15। তাহলে আমাদের যদি 2 ভোল্ট হয়, 2 ভোল্ট হলে কাটার তাহলে তাহলে কোথায় যাবে বলতো? ঠিক এই বরাবর যাবে না? তাই তো নাকি? জি স্যার। 2 ভোল্টেজের কারেন্ট ঠিক এই বরাবর যাবে। তাহলে এই বরাবর গেলে এটা আসলে 2 না 2.5 না 3 এটা কিন্তু ঠিকঠাক মতো আইডেন্টিফাই করা অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু এইটাই যদি আমরা 5 এ যদি লাগাই দেই তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের মিটারে দেখো তোমাদের ছবিটা মনে হয় অনেক বেশি ছোট হয়ে গেছে। একটা সেকেন্ড। পিডিএফ বানাতে পারলে ভালো হতো আগে ভাগে। আচ্ছা, দেখতে পাচ্ছ এখন? জি স্যার। আচ্ছা, এখন কি একটু পরিষ্কার? যে দেখো আমাদের মিটারের কাটায় 2 ধরনের স্কেল আছে। দেখো একটা হচ্ছে কত? এই 15 পর্যন্ত একটা আছে, 0 থেকে 15 পর্যন্ত একটা আছে, উপরে একটা স্কেল দেখো 0 1 কি বলে 3 6 9 12 15 পর্যন্ত আরেকটা স্কেল আছে, আরেকটা স্কেল আছে কত? 0 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে আমরা যখন 15তে এইটাতে যখন পজিটিভ টার্মিনাল হিসেবে ইউজ করব, তখন হচ্ছে আমাদের উপরের স্কেল থেকে আমাদের ডাটা নিতে হবে, এবং যখন আমরা এই 5 এরটাতে লাগাবো তখন হচ্ছে আমাদের সেই নিচের স্কেল থেকে আমাদের ডাটাটা নিতে হবে। এক্ষেত্রে আমরা যেটা বললাম, যদি 2 ভোল্টেজ যদি আমাদের কোন একটা ভোল্টেজ আমরা মেজার করতে চাই বা মেজার হয়, তাহলে সেক্ষেত্রে কাটাটা কোথায় আসবে বলতো? এই পর্যন্ত আসবে না? বা 2.1 হলে কোথায়? এইখানে আসবে। তাহলে এটা কিন্তু এটা 2 না 2.5 না 3 এটা কিন্তু ইজিলি আইডেন্টিফাই করা যাবে। কথাটা বুঝতে পারছো তাহলে? কিছুটা ক্লিয়ার? জি স্যার। যে আমাদের মিটারের এই ছোট বড় মেলা রকম রেঞ্জ দেওয়া থাকে যেন ছোট ভোল্টেজ গুলো আমরা অ্যাকুরেটলি মেজার করতে পারি। ঠিক আছে, আর সিমিলারলি বড় ভোল্টেজ গুলো দেওয়া থাকে যেন একই মিটার দিয়ে আবার যদি বড় ভোল্টেজ মেজার করার দরকার থাকে সেটা আমরা মেজার করতে পারি। ঠিক আছে, এটা ভোল্ট মিটারের ক্ষেত্রে যেমন সত্য, সিমিলারলি আমাদের যে অ্যামিটার আছে অ্যামিটারের ক্ষেত্রেও সত্য। তাহলে অ্যামিটারের ক্ষেত্রে নতুন করে দেখানোর দরকার নাই মনে হয়। অ্যামিটারের ক্ষেত্রে যেটা বলতেছিলাম দেখতে পাচ্ছ তো মনে হয় না? অ্যামিটারের ক্ষেত্রে দেখো এখানে 1 অ্যাম্পিয়ার এবং 5 অ্যাম্পিয়ারের দুইটা কাটা আছে, মানে দুইটা টার্মিনাল আছে। এখন কোন টার্মিনালটা ইউজ করবা এটা নির্ভর করবে
কত অ্যাম্পিয়ার কারেন্ট তুমি মেজার করতে চাও। যদি তুমি 0.5 0.7 অ্যাম্পিয়ার কারেন্ট মেজার করতে চাও তাহলে অবশ্যই কি লাগাইতে হবে কোথায়, পজিটিভ টার্মিনাল হিসেবে আমরা এই 1 এটা ইউজ করব। যদি আমরা কত 3.5 4 বা 4.5 এই ধরনের কোনো কারেন্ট মেজার করতে চাই তাহলে আমরা এইখানে কি বলে পজিটিভ টার্মিনালটা এইটা আমরা ইউজ করব। বুঝতে পারছো? আর নেগেটিভ টার্মিনাল সবসময় আমাদের কমনই থাকবে। আর এখান থেকে ডাটাগুলো কিভাবে নিতে হবে এটা তোমাদের আইডিয়া আছে নাকি? সবসময় দেখবে কি আমাদের মিটারে দুইটা স্কেল আছে, যেটা যে কাটায় কানেকশন দিবা যে টার্মিনালে কানেকশন দিবা সেই টার্মিনালের জন্য যে স্কেলটা আছে ওই স্কেল দেখে আমাদের ডাটাটা নিতে হবে। এছাড়া ডাটা নেওয়ার পার্ট আছে, ওটা আমরা নেক্সট দিন দেখবো। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে রাখি নাকি? আমার একটু ট্রেন ধরতে হবে, তার জন্য দুঃখিত। আসলে তোমাদের ল্যাবটা আসলে 5টা পর্যন্ত নেওয়া উচিত ছিল, কিন্তু আসলে আমার 4টার সময় ট্রেন। ঠিক আছে, তোমাদের এই ক্লাসটা শেষ করে রেডি হয়ে আমার বের হতে হবে। বুঝতে পারছো? তো একটু তাড়াহুড়োর মধ্যে আছি। তো তাহলে আপাতত এই থাকুক নাকি? আর অ্যাটেন্ডেন্সটা আজকে প্রথম ল্যাব, প্রথম ক্লাস ছিল। অ্যাটেন্ডেন্সটা আজকেও আমরা সবার জন্য আসলে এমনিতেই ফ্রি দেওয়া যায় বললাম, ওইটাই দিয়ে দিলাম। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, পরের উইক থেকে একটু রেকর্ডিং দিলে ভালো হতো স্যার। আচ্ছা মানে পরের উইকে আমরা আমাদের যখন অনেককে নিয়ে আমরা যখন problem এক্সপেরিমেন্টটা শুরু করব তখন আমরা রেকর্ডিংটা চালু করে রেখে মানে ক্লাসটা শুরু করব। ঠিক আছে, ওইটা একটু স্মরণ করে দিও আমাকে, তাহলে একটু ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। সবাই তাহলে ভালো থাকবেন। নেক্সট কথা হচ্ছে। ঠিক আছে, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।